রাজপ্রাসাদে তাদের অফিস, তারা কেন লোকসানে আছে তার জবাব দিতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কি সনদ অর্জন করলো, তাদের মাথায় গোবর আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার সিংহাসন থাকবে না, আপনার সিংহাসনে আগুন জ্বলবে। কাগজে কলমে বলা হচ্ছে যে খাদ্য স্বয়ংসম্পন্ন, কিন্তু বাংলাদেশ আসলে কি খাদ্য স্বয়ংসম্পন্ন? জাপানে থানায় থাকাছি, প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার পরে জাপানের সকল খাদ্যদ্রব্যের দাম কমেছে, আর বাংলাদেশে সকল খাদ্যদ্রব্যের দাম বাড়ছে, বরং কৃষকের পেটে আগুন চলছে, সেখানে আরো পেট্রোল ঢেলে দেওয়ার চেষ্টা করছে। বন্যার নিয়ন্ত্রণে ওই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। টেমস নদীর তীরে তো কোনো বন্যা হয় না, তাহলে পদ্মা মেঘনা যমুনার তীরে তিস্তা নদী কিভাবে বিপদসীমার পানি প্রবাহিত হয়, তার আগে আপনি কি পদক্ষেপ নিলেন? কারণ বাজারে ট্রাক আসলে, ট্রাক গেলে, বা খাজানগর থেকে চাল ভর্তি যে ট্রাক আসলেও চাঁদা দিতে হচ্ছে, রাস্তায় চাঁদা দিতে হচ্ছে, পরে কি দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এই যে কৃষককে হত্যা করার যে একটা নীলনকশা, গ্রাম পর্যায়ে যারা কেঁচো সার উৎপাদন করে তারা কোনো ঋণ পায় না, যারা লুটেরা পুঁজিপতি তাদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে, সেই টাকা তারা পাচার করছে, কানাডা বেগমপাড়া করে তুলছে এবং ঋণ খেলাপি হচ্ছে। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশপত্রের মুক্তিকামী দেশে এসে যে আশা। কৃষি, এই বাংলাদেশের 90% মানুষ কৃষি পেশার সাথে জড়িত, কৃষি নির্ভর বাংলাদেশ। এই কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কিন্তু এই কৃষককে গলা টিপে হত্যা করা হচ্ছে। কারণ ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত 7টি সার কারখানা, তার মধ্যে 5টি বন্ধ হয়ে গেছে, এবং বিসিআইসি যে রাষ্ট্রায়ত্ত নিয়ন্ত্রক সংস্থা এই বছরে 7,920 কোটি টাকা লোকসানে আছে। তাহলে তারা লেখা জনগণের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কি সনদ অর্জন করলো, তাদের মাথায় গোবর আছে না মগজ আছে, তাদেরকে জবাবদিহি করতে হবে। কেন জনগণের ট্যাক্সের টাকায় বেতন গ্রহণ করে তারা এই ঢাকায় রাজপ্রাসাদে তাদের অফিস, তারা কেন লোকসানে আছে তার জবাব দিতে হবে। এবং মরক্কো সারা পৃথিবীতে সার রপ্তানি করে, আর আমাদেরকে কেন সার আমদানি করতে হবে? আমাদের প্রতি বছরে 66 লাখ মেট্রিক টন চাহিদা ছিল, সেখানে আমাদের 7টি সার কারখানা উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 37 লাখ মেট্রিক টন, তারা মাত্র উৎপাদন করলো 11 লক্ষ মেট্রিক টন। তারা কথায় কথায় গ্যাস সংকটের কথা বলছে, এমনই গ্যাস সংকট হবে, অন্যান্য জ্বালানি সংকট হবে, এটা তো আপনার 6 মাস আগে বোঝার দরকার ছিল। আপনার এখন কেন ঘুম ভাঙলো? এর জবাব আপনাকে দিতে হবে। যদি কৃষক নাম আসে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার সিংহাসন থাকবে না, আপনার কৃষকের পেটে যদি আগুন জ্বলে, আপনার সিংহাসনে আগুন জ্বলবে। কৃষককে সর্বশান্ত করে, নিঃস্ব করে, একটা জমিতে যে 1 বিঘা ধান চাষ করতে 20 মণ ধান হয়, তার যে খরচ, 1 বিঘা পেঁয়াজ উৎপাদন করতে, 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে যার খরচ, বিক্রি করার সময় কৃষক দাম পায় না 30 টাকা। আবার এই পেঁয়াজ কিভাবে 80 টাকা 100 টাকা হয়? তাই এই লস, এই লোকসান কে দিবে? কৃষক দিবে না রাষ্ট্র দিবে? এই সরকার দিবে। কৃষক যখন কৃষি ব্যাংকে ঋণ নিতে যায়, তাদেরকে দফায় দফায় ঘোরানো হয়, ভোগান্তি সৃষ্টি করা হয়, হয়রানি করা হয়। কৃষকের ট্যাক্সের টাকায় ব্যাংক চলে, আর কৃষক পায় না ঋণ। আবার দেখেন যে সারা পৃথিবীর ফিলিপাইন আর রাসায়নিক সার কিন্তু বেশি আমদানি করে না, তারা এখন জৈব সারের দিকে চলে গিয়েছে। এবং ভারতের মরুভূমি রাজস্থানে, সেখানে ধান চাষ হচ্ছে, আর আমাদের দেশে স্বচ্ছ শ্যামলা মাটিতে ধান চাষ হচ্ছে না। প্রতি বছর ধান, চাল এবং গম আমদানি করতে হচ্ছে। কেন? কৃষি নির্ভর বাংলাদেশে আমরা কথায় কাগজে কলমে বলা হচ্ছে যে খাদ্য স্বয়ংসম্পন্ন, কিন্তু বাংলাদেশ আসলে কি খাদ্য স্বয়ংসম্পন্ন? জাপানে থানায় থাকাছি, প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার পরে জাপানের সকল খাদ্যদ্রব্যের দাম কমেছে, আর বাংলাদেশে সকল খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। চালের দাম, এই কাজললতা চালের দাম 65 টাকা কেজি, আবার হুট করে কেজিতে 3-4 টাকা বেড়ে যায়, এবং এই টাকা সিন্ডিকেটের পকেটে কোটি কোটি টাকা চলে যায়। ভোক্তাদেরকে বেশি দাম দিয়ে তাদেরকে চাউল কিনতে হচ্ছে। শুধু চাল নাই, সবজির বাজারে দেখেন, কৃষক যখন সবজি বিক্রি করতে যায়, বাঁধাকপি বা ফুলকপি, তখন কিন্তু দাম পায় না। আবার আমরা সাধারণ ভোক্তারা যখন ওই বাঁধাকপি ফুলকপি কিনতে যাই, তখন 120 টাকা কেজি, কাঁকরোল 120 টাকা কেজি, পটল 80 টাকা কেজি। কিন্তু কৃষক যখন উৎপাদন করে, যখন বিক্রি করতে যায়, তখন দাম পায় না। কিন্তু যখন এটা আবার পাইকারি হয়ে বাজারে আসে, তখন কিন্তু সাধারণ আমাদের ভোক্তা, দরিদ্র ভোক্তা, তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। তাহলে এই যে সিন্ডিকেট কারসাজি কারা জড়িত আছে, পিসিবি যা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিভাবে তদারকি করছে? বাণিজ্য মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিচ্ছে না, কৃষি মন্ত্রণালয় কৃষকের স্বার্থ দেখছেন না, বরং কৃষকের পেটে আগুন চলছে, সেখানে আরো পেট্রোল ঢেলে দেওয়ার চেষ্টা করছে। এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবরা সম্পূর্ণ উদাসীন। এই কৃষক, এই সাম্প্রতিক বন্যায় কিশোরগঞ্জ, সুনামগঞ্জে বিভিন্ন 60,000 হেক্টর জমির ধান ডুবে গেল। তারা কৃষক কি একজন কৃষক ক্ষতিপূরণ পেয়েছে? এবং আমরা চট্টগ্রাম, কক্সবাজার দেখলাম যে কৃষক কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ওই মাঝে মাঝে জলোচ্ছ্বাসে লবণ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়।
এভাবে চিংড়ি চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকটা মানে কৃষি সংশ্লিষ্ট, মৎস্য সংশ্লিষ্ট প্রত্যেকটা খাতেই এখন ক্ষতিগ্রস্তর মধ্যে। কিন্তু এই সরকার ক্ষতিপূরণ তো দেয় না, বরং তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আগাম কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। টেমস নদীর তীরে তো কোনো বন্যা হয় না, তাহলে পদ্মা মেঘনা যমুনার তীরে তিস্তা নদী কিভাবে বিপদসীমার পানি প্রবাহিত হয় তার আগে আপনি কি পদক্ষেপ নিলেন? কৃষকের মরিচ ডুবে যাচ্ছে, অথচ এই যে কৃষি পণ্য পরিবহনে সব জায়গায় চাঁদা দিতে হচ্ছে। কারণ বাজারে ট্রাক আসলে, ট্রাক গেলে, বা খাজানগর থেকে চাল ভর্তি যে ট্রাক আসলেও চাঁদা দিতে হচ্ছে, রাস্তায় চাঁদা দিতে হচ্ছে। পরে কি দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এই যে কৃষককে হত্যা করার যে একটা মানে নীল নকশা, এবং সার যদি জৈব সার যারা উৎপাদন করে, বিশেষ করে গ্রাম পর্যায়ে যারা কেঁচো সার উৎপাদন করে, তারা কোনো ঋণ পায় না, তাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। ক্ষুদ্র উদ্যোক্তারা এসএমই খাতে কোনো ঋণ পাচ্ছে না, বরং যারা লুটেরা পুঁজিপতি তাদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে। সেই টাকা তারা পাচার করছে, কানাডা বেগমপাড়া করে তুলছে এবং ঋণ খেলাপি হচ্ছে। এর মধ্য দিয়ে কি হচ্ছে? কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি কৃষক না বাঁচে, কৃষককে বাঁচাইতে হবে, কৃষককে স্বাবলম্বী করতে হবে। কৃষক যদি না থাকে, কৃষক যদি না বাঁচে, কৃষকের পেটে যদি ভাত না ফুটে, কৃষকের মুখে যদি না হাসি থাকে, তাহলে এই সারা বাংলাদেশ বিষাদ সিন্ধুতে পরিণত হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বিষাদ সিন্ধুতে আপনার সিংহাসন ডুবে যাবে। সকলকে ধন্যবাদ।